রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে রাসূল আপনি বলে দিন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, যে মৃত্যু থেকে তোমরা পালায়ন পর, যে মৃত্যু হতে চাও না, যে মৃত্যুর কয়েক মিনিট সময় পাইলে, কয়েক ঘন্টা সময় পেলেও তুমি সিঙ্গাপুর চলে যাও অথবা আমেরিকায় চলে যাও, মাদ্রাজে চলে যাও তোমার জীবনটাকে বাঁচানোর জন্য। আমার সৌভাগ্য হয় না আমি এমপি হব নৌকা দিয়া, তারপরে মাননীয় প্রধানমন্ত্রী এই পর্যন্ত সংসদে দাঁড়াইয়া আমি যতগুলা কথা বলছি, আমি এখানে সবার সামনে বলতে পারি না, যতগুলা কথা বলছি আমি, জননেত্রী শেখ হাসিনা কিছু কিছু কথায় আমার দিকে তাকান নাই, নিচের দিকে তাকাইছিলেন। বাড়িতে বাড়ি থেকে টোকায় নিয়ে আসবো, মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে নিয়ে আসবো। এই যে 1000-2000 লোক টোকায় নিয়ে আসবো আমরা। এই বেনজির এবং আজিজ, এই দুইজনের নেতৃত্বে 2013 সালের 5 মে শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে হামলা চালিয়ে হাজার হাজার মানুষকে গুলি করে আহত করা হয়েছিল। সেনাবাহিনীর প্রধানের এত অপকীর্তি আমরা তো আগে শুনিনি। সংসদে দাঁড়িয়ে ব্যারিস্টার সুমন প্রধানমন্ত্রীর সামনে কি এমন বক্তব্য দিয়েছিল, যে বক্তব্য শুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাথা নিচু করেছিলেন। প্রিয় দর্শক, সেই বক্তব্যটি সম্পর্কে আলোচনা করেছেন ব্যারিস্টার সুমন নিজেই। বক্তব্যটি আপনাদের সাথে শেয়ার করব। তার সাথে সাথে আরও 3টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, যেই 3টি ভিডিও ফুটেজের অংশ বিশেষ হয়তো আপনারা ভিডিওর শুরুতে দেখেছেন। বেনজির আহমেদ, যাকে নিয়ে এখন সোশ্যাল মিডিয়া গরম হয়ে উঠেছে। সাবেক পুলিশের আইজি বেনজির আহমেদ নাকি শাপলা চত্বরে যে হেফাজত ইসলামের নেতাকর্মীদেরকে যে গণহত্যা করা হয়েছিল তার সাথে নাকি প্রধানত জড়িত ছিল বেনজির আহমেদ। তার মানে সহযোগিতাই নাকি এরকম কাণ্ড ঘটিয়েছিল সেই ভয়ানক রাত্রে, এমনটাই বক্তব্য দিয়েছে একজন নেতাকর্মী। হয়তো ভিডিও শুরুতে দেখেছেন তার কিছু অংশ। এবং বেনজির আহমেদের বিষয়টি নিয়ে অবশেষে মুখ খুললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এবং সর্বশেষ একটি মজাদার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। একজন পুলিশ অফিসার, সে যে এত সুন্দর বক্তার মতো ওয়াজ করতে পারে এবং কোরআন তেলাওয়াত করে ব্যাখ্যা বিশ্লেষণ করে আলোচনা করতে পারে, সত্যি এই ভিডিওটি না দেখলে আপনারা বুঝবেন না। তো চলুন আর কথা না বাড়াই, মোট 4টি ভিডিও আপনাদেরকে এক এক করে দেখিয়ে নিয়ে আসি। বাড়িতে বাড়ি থেকে টোকায় নিয়ে আসবো, মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে নিয়ে আসবো। এই যে 1000-2000 লোক টোকায় নিয়ে আসবো আমরা। এই বেনজির এবং আজিজ, এই দুইজনের নেতৃত্বে 2013 সালের 5 মে শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে হামলা চালিয়ে হাজার হাজার মানুষকে গুলি করে আহত করা হয়েছিল, শত শত মানুষকে হত্যা করা হয়েছিল, নিখোঁজ করা হয়েছিল। এই বেনজির বলেছিল বিরোধী দলের নেতা কর্মীদেরকে বাড়িতে ঢুকে ঢুকে আমরা মেরে ফেলবো। এই বাহিনীর দায়িত্ব ছিল মানুষের জীবনের নিরাপত্তা দেওয়া। সে কোন দলের, কোন মতের, কোন ধর্মের, এইটা দেখার দায়িত্ব ছিল তার না। কিন্তু সে বলেছিল বিএনপি, জামাত, বিরোধী দলের যত লোক আছে তাদের বাড়িতে ঢুকে গিয়ে সে মেরে আসবে। আজকে বেনজির যে পুলিশ বাহিনীর প্রধান সর্দার ছিল, আজিজ যে সেনাবাহিনীর প্রধান ছিল, এই দুইজন যদি সঠিকভাবে তাদের চাকরির রেকর্ড বিবেচনা করা হতো, তাদের প্রমোশন বেনজির বড়জোর এসপি থাকতো, বড়জোর ডিআইজি হতে পারত। কিন্তু তাকে দিয়ে অপরাধ করানোর কারণেই তাকে সমস্ত মেধাবী এবং যোগ্য অফিসারদেরকে ডিঙ্গিয়ে তাকে আইজি বানানো হয়েছিল। উদ্দেশ্য ছিল বিরোধী দলকে দমন করা এবং দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রকে লোপাট করা। আপনাদের মনে থাকার কথা, এই বেনজির বলেছিল বিরোধী দলের নেতা কর্মীদেরকে বাড়িতে ঢুকে ঢুকে আমরা মেরে ফেলবো। একটা পুলিশ বাহিনীর প্রধান, যে বাহিনীর দায়িত্ব ছিল মানুষের জীবনের নিরাপত্তা দেওয়া, সে কোন দলের, কোন মতের, কোন ধর্মের, এইটা দেখার দায়িত্ব ছিল তার না। কিন্তু সে বলেছিল বিএনপি, জামাত, বিরোধী দলের যত লোক আছে তাদের বাড়িতে ঢুকে গিয়ে সে মেরে আসবে। মনে রাখবেন, এই বেনজির এবং আজিজ, এই দুইজনের নেতৃত্বে 2013 সালের 5 মে শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে হামলা চালিয়ে হাজার হাজার মানুষকে গুলি করে আহত করা হয়েছিল, শত শত মানুষকে হত্যা করা হয়েছিল, নিখোঁজ করা হয়েছিল। এবং জেনারেল আজিজ সেনাবাহিনীতে তার যে পারফরমেন্স, সেইটা বিবেচনা করলে তার মেজর জেনারেল হওয়ার কথা ছিল না। তাকে পূর্ণ জেনারেল করা হয়েছে, সেনাবাহিনীর প্রধান করা হয়েছে। তার 2টা ভাই ছিল, জোসেফ এবং হারিস। এই 2জন ছিল ঢাকা শহরের শীর্ষ সন্ত্রাসী। তাদের মৃত্যুদণ্ড হয়েছিল। আজিজ সেনাবাহিনী ক্ষমতা ব্যবহার করে এই 2জনের মৃত্যুদণ্ডকে মাফ করিয়ে নিয়েছিল প্রেসিডেন্টের কাছ থেকে। এই 2টা খুনি বিদেশে থেকে তাদের নামে ভুয়া কাগজপত্র বানিয়ে তাদের কাছে সম্পদ পাচার করেছে, যার কাহিনী বিশ্ববিখ্যাত সংবাদ মাধ্যম। তুমি বঙ্গবন্ধুকে সম্মানিত করবাই, তুমি জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবাই, সামনে মুখে মুখে আইন করে টানি জায়গা, এগুলা হবে না। আমি মাননীয় প্রধানমন্ত্রীর সামনে দেখুন, আমি তো ইগলের এমপি, আমার সৌভাগ্য হয় না আমি এমপি হব নৌকা দিয়া, তারপরে মাননীয় প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী এই পর্যন্ত সংসদে দাঁড়াইয়া আমি যতগুলা কথা বলছি আমি এখানে সবার সামনে বলতে পারি না। যতগুলা কথা বলছি আমি, জননেত্রী শেখ হাসিনা কিছু কিছু কথায় আমার দিকে তাকান নাই, নিচের দিকে তাকাইছিলেন, কিন্তু সবগুলা কাজের কথার ব্যাপারে উনি অ্যাকশন নিছেন। এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আমি নৌকা পাই নাই, কিন্তু বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার আশীর্বাদ এবং দোয়া আমি পাইছি। কারণ সারা জীবন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ করে তাই শিখছি যে বঙ্গবন্ধুর আদর্শ খালি মুখে মুখে না, তোমার হৃদয়ে থাকতে হবে, রক্তে থাকতে হবে। আর সাধারণ নির্যাতিত নিপীড়িত মানুষের কষ্ট যেখানে হয় এখানে তারাই চাইতে হবে। এমপি হও আর না হও, নেতা হও আর না হও, মানুষের দুঃখে কষ্টে মানুষকে ফেলাই যাওয়া যাবে না। তাইলে তুমি কোন নেতা না হইলো মানুষ দাঁড়িয়ে বলবে যে বঙ্গবন্ধুর রক্ত প্রবাহ মানে এই লোকটার শরীরে। শুনেন, 100 টাকা করে চা পাতা বিক্রি করছেন, আমি বক্তব্য দিয়েছি 2 মাস আগে, কেমনে মাত্র 1 মাসের ব্যবধানে কেমনে 400 টাকা হয়ে গেছে গা? কেমনে হইলো? আমি কি জাদু জানি না? খেটায় জাদু করছে। 15 বছর ধরে হইলো না। আমি বক্তব্য দিলাম সংসদে, আমি কইছি যে খামড়াইলিমু কিন্তু তোমরা। আমি যে টাকা গিয়ে তদবির করি, আমার এলাকাত খাম দেও, আমার এলাকাত উন্নয়নের বরাদ্দ দেও, স্যারে আমি ফোন করে কই ওই বাইরে আমার এলাকাত বরাদ্দ দেও, আমি নিজে টাকা বানাইতাম না, আমি কোনো দুর্নীতি করি না, তবে অত তার বড় যদি বরাদ্দ না দেও তে খামড়াইলিমু। আমার আবার খামড়ানির অভ্যাস আছে। সৎ লোকের যদি একটা দাঁত হই না থাকে তাই খের সতলু, আরে সৎ লোকের খামর যদি ঠিক মতো না বয় খের সতলু, অসৎ লোকের দাঁতের যন্ত্রণায় তো বাঁচি না। শুনুন, এই 1 মাসের ব্যবধানে যদি অত টাকা বাড়তে পারে তাহলে এর মানে বাড়ানি সম্ভব আছিল। যদি বুঝতাম আমি অত কথা কইবার বড় 1 টাকা বাড়ছে না, যে বোঝা গেল এরা নাই। এর মানে হইল গিয়া বাংলাদেশটারও বঙ্গবন্ধুর সোনার বাংলা বানানো সম্ভব যদি এইসব বাটপারদেরকে ঠেকানো যায়। আমি নেত্রীরে বলি নাই সিন্ডিকেটের কথা, বলছি যে নেত্রী আমাদেরকে ওই বলেন যে আপনি চা বাগান বন্ধ করে দিবেন, আমি চা বাগানের শ্রমিক ভাই বোনদেরকে বলবো তোমরা অন্য ব্যবসা দেখো। সেনাবাহিনীর প্রধানের এত অপকীর্তি আমরা তো আগে শুনিনি। পুলিশ প্রধানদের এত অপকীর্তি, প্রধানমন্ত্রীর দায় কি আপনার উপর যায় না? ওবায়দুল কাদের এগুলোর দায় কি আপনাদের উপর যায় না? আপনার সরকার বিএনপির লোক যারা আন্দোলনের ডাক দেয়, কর্মসূচি পালন করে, মিছিল করে, তাদের যদি বাবা যদি কবরে মারা যায় সেই লাশের নামেও আপনারা মামলা দিতে দ্বিধা করেন না। বিএনপির নেতাকর্মী যদি বাস ঝাড়ে, বনে জঙ্গলে থাকে, তাকে গ্রেপ্তার করতেও আপনারা দ্বিধা করেন না, গ্রেপ্তার করে নিয়ে যান, তাদেরকে খুঁজে পান। কই এই সমস্ত ব্ল্যাক মার্কেটার, এই সমস্ত মাফিয়া, এদেরকে খুঁজে পান না? আপনাদের সময় দৃষ্টান্ত হয়েছে, যেটা অবাক করা কাণ্ড যে সেনাবাহিনীর প্রধান, পুলিশের প্রধান, তারাও যে এমন মাফিয়া তন্ত্রের সাথে যুক্ত, এটা জনগণ কিছুটা জানলেও এত ডিটেলস জানতো না। এরা দমন করেছে আন্দোলন, এরা প্রকাশ্য হুমকি দিয়ে হত্যার হুমকি দিয়েছে আইজি সাহেব, তৎকালীন আইজি সাহেব। কিন্তু এরা যে নিজেরাও যে এত বিত্ত বৈভবের মালিক, এইটা জনগণ আরো বেশি করে জানছে। আমরা আগে বলেছি যে কেন তাদেরকে এই সুযোগ দেওয়া হয়েছে, কারণ ওরাই তো বিএনপির মিছিল, বিএনপির কর্মসূচি, আন্দোলনকামী মানুষের যে কোনো ধরনের সমাবেশ তারা অত্যন্ত নির্দয়ভাবে, নির্মমভাবে সেগুলোকে দমন করেছে। এর প্রাইজ হিসাবে, এর পুরস্কার হিসাবে শেখ হাসিনা একের পর এক প্রমোশন দিয়েছেন। পুলিশ কমিশনার, এসপি থেকে পুলিশ কমিশনার, পুলিশ কমিশনার থেকে আইজি করেছেন বেনজির সাহেবকে। আর উনি যে সমস্ত অপকর্ম করেছেন শেখ হাসিনা দেখেও না দেখার ভান করেছেন, কারণ তিনি তো অবৈধ। তিনি অবৈধ প্রধানমন্ত্রী থাকার জন্য এই সমস্ত লোকরা অত্যন্ত নিবেদিত প্রাণ হয়ে কাজ করেছে। নিবেদিত প্রাণ হয়ে কাজ করার জন্য তাদেরকে পুরস্কৃত করা হয়েছে। তাই তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা তারা নিতে পারেন না। ওবায়দুল কাদের সাহেব বলেন যে ইয়ের দায়িত্ব হচ্ছে, বেনজির সাহেবের দায়িত্ব হচ্ছে দুদকের। আপনার অর্থমন্ত্রী বলেন যে সেনাবাহিনীর প্রধান আজিজ সাহেব, সে সেনাবাহিনীর আইন অনুযায়ী তারা বিচার করবে, তার দায়িত্ব সেনাবাহিনীর। আপনাদের দায়িত্ব নেই? পৃথিবীর যে কোনো দেশের গণতান্ত্রিক সরকার হলে এদের অপকর্মের দায়িত্ব সরকারের উপর বর্তত। সেই সরকার প্রথমেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিত, অথবা সরকারকে পদত্যাগ করতে হতো যদি সত্যিকার গণতন্ত্র থাকতো। আজকে গণতন্ত্র নাই বলেই আজকে যারা বিভিন্ন সরকারি ডিপার্টমেন্টের প্রধান, আগে তো আমরা শুনিনি সেনাবাহিনীর প্রধানের এত অপকীর্তি, আমরা তো আগে শুনিনি পুলিশ প্রধানদের এত অপকীর্তি। প্রধানমন্ত্রীর দায় কি আপনার উপর যায় না? ওবায়দুল কাদের এগুলোর দায় কি আপনাদের উপর যায় না? 365 বিঘা জমি, 5-6টা ফ্ল্যাট এবং অন্যায় করার জন্য বাধ্য করছেন। আজকে মার্কিন যুক্তরাষ্ট্র অ্যান্টি ক্লেপ্টোক্রেসি অ্যাক্টের দ্বারা যখন একটা স্যাংশনের কথা শুনলাম, এরপরে দেখছি কিছু নড়াচড়া, তাও নিজের ঘরে দায় নিচ্ছেন না। যদি অনুসন্ধানী কোনো তদন্ত হয়, এই ধরনের বেনজির, এই ধরনের আজিজ, জেনারেল আজিজ এই সরকারের মধ্যে
আরো অনেকেই ঘাপটি মেরে আছে। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে রাসূল আপনি বলে দিন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, যে মৃত্যু থেকে তোমরা পলায়ন পর, যে মৃত্যু হতে চাও না, যে মৃত্যুর কয়েক মিনিট সময় পাইলে, কয়েক ঘন্টা সময় পেলেও তুমি সিঙ্গাপুর চলে যাও অথবা আমেরিকায় চলে যাও, মাদ্রাজে চলে যাও তোমার জীবনটাকে বাঁচানোর জন্য, সেই মৃত্যু তোমাকে ধরবেই। ফাইন্নাহু মুলাকিকুম, সেই মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবেই। ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি, অতঃপর তুমি ফিরে যাবে দৃশ্য এবং অদৃশ্যর যিনি জানেন সেই রব্বুল আলামিনের দরবারে তুমি ফিরে যাবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, এবং তুমি যা যা করেছো সব কিছুই তোমাকে জানিয়ে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মৃত্যু যে কোনো সময় আপনাকে আমাকে ধরবে। এই মৃত্যুর আগে আমাদের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? এখন যদি বলি যে আজকে ফজরের নামাজ কয়জন পড়ছেন, তাহলে কিন্তু খবর আছে। কথা বলেন ঠিক না? কারণ আমরা কথা শুনতে রাজি, অনেক কোরআনের কথা শুনি, কিন্তু নামাজ ঠিকমতো পড়তে রাজি না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় দর্শক শ্রোতা, 4টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। একজন পুলিশের ওয়াজ এবং কোরআনের আয়াত দিয়ে ব্যাখ্যা করে কিছু আলোচনা করলো, অল্প কিছু অংশ আপনাদের শোনালাম। আমার কাছে ভালো লাগছে, তাই চাইলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। আচ্ছা, আপনাদের কাছে কেমন লাগলো? আমাদের বাংলাদেশের পুলিশকে মানুষ অন্য চোখে দেখে, বেশিরভাগ মানুষই। মানে ওই যে একটা নিউজ হয়েছিল এক সময় যে বাসের চাপায় পড়ে 4 জন মানুষ মরেছে আর 3 জন পুলিশ মরেছে। তার মানে পুলিশ মরেছে আর মানুষ মরেছে, তার মানে ওরাও তো মানুষ, পুলিশও তো মানুষ, তাই না? কিন্তু পুলিশ মরেছে, মানুষ মরেছে, মানে তার মানে হলো মানুষের কাতারই ধরে না। যাই হোক, পুলিশকে কেন মানুষ আসলে এই চোখে দেখে আমার বুঝে আসে না। কিন্তু আসলে কিছু অসৎ পুলিশের কারণেই কিন্তু সমস্ত পুলিশের আসলে এই বদনামটা হয়েছে। তো যাই হোক, যে পুলিশের ওয়াজটা আপনারা শুনলেন আমার কাছে খুবই ভালো লাগছে ভাই। এরকম পুলিশ অফিসারই আমাদের বাংলাদেশের দরকার। তাহলে হয়তো সুদ ঘুষ মানে বেইমানি বা উল্টাপাল্টা কাজ যে সমস্ত পুলিশরা করে, এরকম পুলিশ যদি 2-1টা থাকতো, মানে দেশে থাকতো, তাহলে হয়তো এই কাজগুলো হতো না। নাকি বলেন আপনারা? তো যাই হোক, পুলিশ অফিসারের কণ্ঠটা মাশাআল্লাহ এবং ওয়াজের লেহানটাও সুন্দর এবং অত্যন্ত সুন্দরভাবে আলোচনাটা করেছে, আমার ভালো লাগছে বলে আপনাদের সাথে শেয়ার করেছি। তো যাই হোক, তার সাথে সাথে আরও 3টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, যেগুলো আপনারা দেখলেন। ব্যারিস্টার সুমনের বক্তব্য শুনলেন, বেনজির আহমেদের বিষয়টি নিয়ে 2 জন আলোচনা করেছেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং আরও একজন বিএনপি নেতা। তো এই সম্পূর্ণ নিউজ বা সম্পূর্ণ বক্তব্যগুলো শোনার পরে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।